কুসুমপুর গ্রাম ছবির মতো সুন্দর হলেও গ্রামের এক কোণে বহু পুরনো ডোবার পাশে ভাঙা কুঁড়ে ঘরে থাকত এক ক্ষান্ত বুড়ি। গ্রামের লোক কেউ বলতো হিংসুটে কুটনি বুড়ি, কেউ বা বলতো সর্বনাশী। বুড়ির আসল নাম এখন আর কারো মনে নেই। তার কাজই ছিল একজনের কথা অন্যজনের কানে দিয়ে পাড়ায় আগুন লাগানো। উঠানে বসে লক্ষ্মী আর সরলা চাল বাচ্ছে। তারা সেই ক্ষান্ত বুড়িকে নিয়ে কথা বলছে। আর বলো না দিদি, এই বুড়ির জ্বালায় আমাদের তো রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন যে কি নালিশ নিয়ে মোড়লের দুয়ারে দাঁড়াবে তার কোনো ঠিক নেই। আমরা তো পাড়াপড়শি, তাও বেঁচে যাই, কিন্তু ওই যে কল্যাণী মেয়েটা বেচারি দিন রাত শাশুড়ির খোঁচা খেয়ে মরে। ওর স্বামী রমেশ বড় ভালো মানুষ বলেই বুড়িকে এখনো ঘরে আগলে রেখেছে। সেদিন দুপুরে বুড়ি নিজের জন্য পায়েস রান্না করছিল। পায়েসের গন্ধে পুরো পাড়া ম ম করছে। বুড়ি খুন্তি নাড়তে নাড়তে নিজের মনেই বিড়বিড় করছে। পাড়ার সবাই যেন এক একটা ধোয়া তুলসী পাতা। যত দোষ এই বুড়ির। আমাকে বলে হিংসুটে কুটনি বুড়ি। আরে আমি কি তারও পাতে ভাগ বসাতে যাই? নিজের ঘরে নেধে খাই, তাতেও মানুষের জ্বালা। তোদের কথায় আমার কিচ্ছুটি যায় আসে না। আহা, আজ যা ঘান বেরিয়েছে না, একেবারে কবজি ডুবিয়ে খাবো। গতবার ওই হতচ্ছাড়া পটলটা এসে সব পণ্ড করে দিয়েছিল। আজ আর কেউ নেই, একা খাবো আর শান্তি পাবো। ওই সময় বুড়ির রান্নাঘরের পেছন দিয়ে পটল যাচ্ছিল। পায়েসের ঘ্রাণে তার পা থেমে গেল। সে চুপি চুপি জানলা দিয়ে উঁকি দিল। ওহো, বুড়ি তো আজ খাসা পায়েস রান্না করেছে। এমন গন্ধ তো শুধু বুড়ির হাতেই পাওয়া যায়। কিন্তু এই কিপটে বুড়ি তো চাইলে আমাকে এক চামচও দেবে না। কিছু একটা ফোন দিয়ে আটতে হবে। পটল জানলার নিচ থেকে বিড়ালের মতো আওয়াজ শুরু করলো, ম্যাও ম্যাও। ওরে বাবা, আজ আবারও হতচ্ছাড়ি বিড়াল এসেছে আমার পায়েসে মুখ দিতে। দাঁড়া হারামজাদা, তোর মজা দেখাচ্ছি। বুড়ি লাঠি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে দৌড় দিয়ে বিড়াল খুঁজতে। আর সেই সুযোগে পটল রান্নাঘরে ঢুকে পড়ল। সে গপ গপ করে পায়েস খেতে শুরু করল। কই গেলি রে হতচ্ছাড়া? সাহস থাকলে তো সামনে আয়। বুড়ির পায়েস খেতে এসেছিস? আজ তোর হাড় গোড় আস্ত রাখবো না। বুড়ি জানলা দিয়ে ভেতরের দিকে তাকাতেই দেখল পটল আরাম করে পায়েস খাচ্ছে। এ কি হচ্ছে রে? ওরে হতচ্ছাড়ি পটল, তুই আজও আমার পায়েসে অনিষ্ট করছিস। কি চমৎকার বানিয়েছো গো বুড়িমা, একবার না খেয়ে কি থাকা যায়? খবরদার খবরদার, ওতে আর হাত দিবি না। ওটা আমার দুপুরের খাবার। হাত দেব কি গো বুড়িমা, পায়েস তো প্রায় শেষ। চললাম আমি। পটল দৌড়ে পালালো। বুড়ি লাঠি হাতে তার পেছনে ছুটল। এই দৃশ্য দেখে উঠানে দাঁড়িয়ে থাকা কল্যাণী আর রমেশ তো পুরাই অবাক। দেখেছো তোমার মায়ের কাণ্ড? দুপুরবেলা ওই ছোকরার পেছনে দৌড়াচ্ছে, এখন বেরোলো, ঘরে ফেরার নাম থাকবে না। বিকেল হয়ে যাবে পাড়ায় কুটনামি করতে করতে। ছাড়ো না কল্যাণী, বৃদ্ধ মানুষ, ওসব করেই তো ওনার দিন কাটে। ওনার জন্য পাড়াটা সরগরম থাকে। আরে বুড়িমা, এভাবে দৌড়ালে তো হাড়গোড় ভেঙে যাবে। হয়েছে কি? কি আর হবে, ওই পটলটা আমার পায়েস খেয়ে নিল। আর শোন হারান, তুই যে গরুটা আমার রমেশের কাছে আধিতে দিয়েছিলি, সেটা নাকি দুদিন আগে মরে গেছে। গোয়াল এখন খালি। কি বলছেন বুড়িমা? আমার সাধের গরুটা মরে গেল আর রমেশ আমাকে কিছুই জানালো না? বেটা রমেশ বটখচ্চর হয়েছে। আজ তোর একদিন কি আমার একদিন। হাঁপাতে হাঁপাতে মোড়ল বাড়ি চলে আসলো বিচার দিতে।
বুড়ি লাঠিতে ভর দিয়ে মোড়লের বাড়ি ঢুকল। মোড়ল আর তার স্ত্রী চন্দ্রা ঘরের ভেতর থেকে তা দেখে ফেলল। ওই দেখো, আবার কোন বিচার নিয়ে এলো কুটনি পিসি, তাড়াতাড়ি পালাও। চন্দ্রা, আজ আমি ওর কোনো প্যাচাল শুনবো না। আমি এই ছাতার নিচে লুকোচ্ছি, তুই ওকে সামাল দে। সোজাসুজি বলে দিবি মোড়ল বাড়িতে নেই। কি গো পিসি, সকাল সকাল আবার কার বিচার দিতে এলে? তোমার তো আবার বিচার না দিলে পেটের ভাত হজম হয় না। মোড়ল কোথায়? গত সপ্তাহের পটল চোরের বিচারটা তো হলো না, আজ আবার পটল আমার পায়েস খেয়েছে। উনি তো বাড়িতে নেই পিসি, 1 সপ্তাহের জন্য শহরে গেছেন। কবে ফিরবেন তাও আমি জানি না। তোমরা যেভাবে জ্বালানো শুরু করেছো, তাতে সে ফিরবে কি করে বলো তো? তাই নাকি? মোড়ল কি মাঝে মাঝেই তোমাকে একা রেখে শহরে যায়? এভাবে একা একা যেতে দিও না বাপু, একদিন দেখবে তোমার কপাল পুড়বে। মোড়ল হয়তো অন্য কোথাও ডেরা বাঁধবে। পিসি, এসব কি আজে বাজে কথা বলছো? যাও এখান থেকে। শেষমেশ কিনে এই কুটনি পিসি আমার সংসারটা ভাঙতে এসেছে। আজ কুটনি বুড়ি যা কাণ্ড করলো না! আরে, আমাকে দৌড়ানি দিয়ে ধরতে না পেরে মোড়লের বাড়িতে বিচার দিতে গিয়েছিল। সেখানে মোড়লকে না পেয়ে মোড়ল গিন্নির কানে বিষ ঢেলে এসেছে। আরে আমার গরুকে তো জ্যান্ত কবর দিয়ে দিয়েছিল। রমেশদার মা বলে কিছু বলি না, আজ যদি অন্য কেউ হতো আমি লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিতাম। আমাকে চোর বানিয়ে ছেড়েছে সারা গ্রামে। তোমরা কি নিয়ে হাসাহাসি করছিলে? আমার মাকে নিয়েই তো। আর কাকে নিয়ে হবে দাদা? আপনার মা একটু পায়েস খাওয়ার অপরাধে আমাকে আজকে সারা গ্রাম দাবড়ানি দিয়েছে। শেষমেশ করেছে কি জানেন? মোড়লের বউয়ের কানে বিষ ঢেলে এসেছে। মা বুড়ো মানুষ, একটু ভুলভাল করে। তোমরা ওর কথা এত গুরুত্ব সহকারে নাও কেন? একটু আধটু নয় রমেশদা, আজ মোড়ল বাড়িতে থাকলে আবার বড় বিচার বসতো। আপনার মায়ের জন্য গ্রামটা 2 ভাগ হয়ে যাচ্ছে। আর আপনি জানেন তো যে আমার সাথে সে কি করেছে? আরে আমাকে বলে নাকি আপনার বাড়িতে থাকা আমার গরুটা মারা গেছে। আরে ওটাই তো বলছি, তোমরা জানোই সে এরকম। তাহলে এখন থেকে তোমরাই সাবধান হয়ে যাবে। সে বুড়ো মানুষ, তাকে আমি কি বলতে পারি না। মিনুর মেয়ের বিয়ের কথা পাকাপাকি হচ্ছে, সবাই খুব খুশি। ঠিক তখনই ক্ষান্ত বুড়ি এসে সেখানে হাজির হলো। বাহ, আমাকে না জানিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, আজ দেখাচ্ছি মজা। বুড়িমা, আপনি তো পাড়ার মানুষ, এই মেয়েটা কেমন? ঘর সংসার সামলাতে পারবে তো? না মানে আপনি এই গ্রামের একজন মুরব্বী, তো ভাবলাম আপনার কাছে শুনলে সঠিক উত্তর পাবো। এই মেয়ে, ওহো, পাত্রী তো রাজকন্যা। তবে একটা সমস্যা আছে মা, মেয়েটা দিনে 3 বার ঝগড়া করে, রাতে ভূত হয়ে গাছে গাছে বেড়ায়, আর সকাল হলে পাড়ার লোকের হাড় মাছ চিবিয়ে খায়। বুড়িমা, এই কি বলছেন আপনি? এ কি সর্বনাশ! মেয়ের মা তো এসব কিছুই বলেনি। চল বাবা, এই অপয়া বিয়ে আমাদের হবে না। পাত্রপক্ষ বিরক্ত হয়ে উঠে চলে গেল, আর মিনু উঠানে বসে কান্নায় ভেঙে পড়ল। হায় রে কপাল, আমার নিষ্পাপ মেয়েটার বিয়ে ভেঙে দিল ওই ডাইনি বুড়িটা। আমি এখন মেয়েটাকে কোথায় দেব? তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। তারপরে বুড়ি লাঠি ঠকঠক করতে চলে যায় রত্নাদের বাড়ির দুয়ারে। সেখানেও রত্নাদের বাড়ির পাশে এসে কান লাগিয়ে তাদের কথা শোনে। ওগো, তোরা জানিস রত্নার ছেলে ধনু নাকি চোরা বাসা নিয়ে বিদেশ যাচ্ছিল, ওর ভিসা বাতিল হয়ে গেছে। গরিব মানুষের আবার বিদেশ যাওয়া পুলিশের হাতে নাকি ধরা পড়েছে। কানাই, বাড়িতে আছিস রে? এই যে বুড়িমা, বলো
এই সন্ধ্যাবেলা কি দরকার? বুড়িমা তো এমনি এমনি আমার বাড়িতে আসে না। ঘরের ভেতরে চল, এই কথা উঠোনে বলার না। আরে শোন শোন, ওই যে আমাদের পুরনো যে জঙ্গলের পাশে গিয়েছিলে, সেখানে বড় গুপ্তধন আছে। এই গোপন কথা কে না জানে? আরে আমি বুড়ো মানুষ, গুপ্তধন তো তুলতে পারবো না, তাই তোকে বলতে এসেছি। ওগো, বুড়িমার কথা যদি সত্যি হয় তাহলে এবার আমরা ধনী হয়ে যাব। একটা গুপ্তধন তুলতে কি আর এমন কষ্ট হবে? চলো না গো যাই। কানাই, তোদের কপাল খুলে যাবে, তবে এই গুপ্তধন পেলে আমাকে কিন্তু অর্ধেক দিতে হবে। ঠিক আছে বুড়িমা, ও কোনো ব্যাপার না। গুপ্তধন কি রাতে তুলতে হবে? আরে হ্যাঁ, রাতে না তুললে 10 জনে দেখে তোর কাছ থেকে গুপ্তধন নিয়ে নেবে। আচ্ছা বুড়িমা, ওখানে যে গুপ্তধন আছে এই কথা তুমি জানলে কি করে? আমার শ্বশুরের মুখে শুনেছিলাম, বলেছিল সঠিক লোক না পেলে বলবি না। আজ তোদের দেখে মনে হলো তোরা পারবি। কানাই, এইবার আমাদের দুঃখ ঘুচবে, আর মানুষের কাছে হাত পাততে হবে না। যত কষ্টই হোক, আমি আর তুমি মিলে এই গুপ্তধন আমরা তুলব। বুড়িমা, সত্যি তো? মিথ্যে বলছো না তো? এই বয়সে দাঁড়িয়ে মিথ্যে বলবো কেন রে? রাত নেমে এলো, আর সেই সুযোগে কানাই আর তার বউ কোদাল নিয়ে গুপ্তধন তোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এই তো জায়গাটা, খোঁড়া শুরু করি। ঘন্টার পর ঘন্টা খোঁড়াখুড়ি চলল। পরিশ্রমে কানাইয়ের শরীর ঘামে ভিজে গিয়েছে, তার হাত কাঁপছে, কিন্তু তারা সেখানে কোনো গুপ্তধন খুঁজে পাচ্ছে না। কানাই, কিছুই তো পাচ্ছি না। যে বুড়ি, ওই বুড়ির কথা 100টার মধ্যে 99টা মিথ্যে হয়, তার কথা আমরা কি করে বিশ্বাস করলাম বলো তো? ধুর, সব মিথ্যে। বুড়ির একটা কবরে চলে গেছে, আর বুড়ি এত বড় মিথ্যে কথা আমাদের বলল। এই শীতের রাতে আমরা কত কষ্ট করে এখানে খুঁড়লাম। সকাল হোক, রমেশ কাকার কাছে একটা বিচার দিতেই হবে। গ্রামের সবাই উত্তেজিত হয়ে ঝেঁটা আর লাঠি নিয়ে রমেশের বাড়ির সামনে হাজির। রমেশ, তোমার বুড়িমাকে বের করো, আজ এর একটা ফয়সালা হবেই। আরে আমাদের যেভাবে চালানো শুরু করেছে, তাতেই গ্রামে আমাদের থাকা দায়ী। আমার ছেলের নামে অপবাদ কেন দিল তোমার মা? আমার ছেলে এখন মুখ দেখাতে পারছে না। তোমার মায়ের একটা বিচার এবার করতেই হবে। আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে। আমার ছোট্ট মেয়েটা তার কাছে কি অন্যায় করেছে রমেশ? আজ ক্ষমা নেই। আর আমাকে তো কাল রাতে স্বপ্নে গুপ্তধন দেখালো। সারা রাত শীতে মাটি খুঁড়ে শেষে পেলাম শুধু ভিজা মাটি আর সর্দি। তোমার মা আমাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে। আমি কতবার বলেছি, আমার কথা শুনলে আজকে এই দিন তোমার দেখতে হতো না। বুড়ো মানুষ বলে কি হয়েছে, তার কি 7 খুন মাফ? থামো তোমরা, আর কত শুনবো? অফিস থেকে বাড়ি পর্যন্ত শুধু অভিযোগ। কল্যাণী, তুমিও থামো। মা, তুমি এবার একটু বদলাও। এই বয়সে এসে যদি মানুষের গালি খেতে হয়, তবে আমি কোথায় মুখ লুকাবো? আমিও তো মানুষ। তোমার বয়স হয়েছে, এখন এসব করার সময় নয়। আপনারা এখন যান, আমি মায়ের সাথে কথা বলছি। আমার বাড়িতে আর কোনো অশান্তি চাই না। বুড়ি বারান্দার কোণে একা বসে আছে, তার চোখের কোণে জল। মনে হচ্ছে চারিদিকে নীরবতা বুড়িকে একেবারে ঘিরে ধরেছে। সে নিজে এখন বুঝতে পারছে যে এসব বলে বলে সে মানুষের কাছে অবিশ্বাসের পাত্র হয়ে গিয়েছে। সেই রাতের পর বুড়ি পুরোপুরি বদলে গেল, তবে গ্রামটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো। ও বুড়িমা, পায়েস রান্না করবে না? পটল চোর তো আজ অনেক দিন আসেনি। ভেতর থেকে কোনো সাড়া নেই, বুড়ি যেন পাথর হয়ে গেছে।
বিকেলে বাচ্চারা খেলা করছে আর দীপ্ত পুকুর পাড়ে দৌড়াদৌড়ি খেলছে। হঠাৎ ভারী কিছু পুকুরে পড়ার শব্দ। ও বাপরে, দীপ্ত, কল্যাণী, বাচ্চাটা জলে পড়ে গেল। ওরে কেউ আয়। বুঝেছি, আমার কথায় তোরা কেউ আসবি না। কল্যাণী, দীপ্ত জলে পড়ে গেছে, জলদি চল। আপনি আবার শুরু করলেন আপনার এসব নাটক। আপনার নাটক দেখতে দেখতে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। আপনি এখন এখান থেকে যান তো। ওরে পটল, বাবা আমার, দীপ্তে ডুবে যাচ্ছে, তুই বাঁচা ওকে। সবাই আমার কথা অবিশ্বাস করছে। পটল, তুই আমার কথা অবিশ্বাস করিস না পটল। কোথায় বুড়িমা, কোথায়? দেরি করো না, চলো আমি তোমার সাথে যাচ্ছি। ওরে আমার মানিক রে, ওরে আমার দীপ্ত, ও মা, আমি কি করলাম? আপনি বারে বারে বললেন আর আমি আপনার কথা শুনলাম না। পটল, আমার ছেলে কি বেঁচে আছে রে? কথা বলছে না কেন? রমেশদা, স্থির হন। অনেক জল খেয়েছে, তবে নাড়ি চলছে। ঠিক সময়ে বুড়িমা খবরটা না দিলে আজ এই পুকুর পাড়েই সর্বনাশ হয়ে যেত। মা, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে বিশ্বাস করিনি। আপনি না থাকলে আজ আমার বুক খালি হয়ে যেত। আমার দীপ্তকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলতাম। মা, আমি তোমার ওপর চিল্লামিল্লি করেছি। আমি জানতাম না তুমি আমাদের সবার ওপর এমন নজর রাখো। তোমার ছায়া সব সময় আমাদের সাথে ছিল। আমি কুটনামি করতাম যাতে লোকে আমার সাথে কথা বলে। আমাকে কেউ পাত্তা দিত না রে। তোরা তোদের সংসার নিয়ে ব্যস্ত, আমি শুধু একটু সবার সাথে কথা বলার জন্য এমন করতাম। তবে আমি অনেক ভুল করেছিলাম। আমি সবাইকে ধোঁকা দিয়েছিলাম। আমাকে তোরা সবাই মাফ করে দিস বাবা। না বুড়িমা, তুমি যেমন আছো তেমনই থাকো। তুমি নালিশ না করলে আমাদের দিন কাটে না। তবে দীপ্তকে বাঁচিয়ে তুমি প্রমাণ করলে এই কুটনি বুড়ির মনে আসলে অনেক মায়া। বেঁচে থাক বাবা, যুগ যুগ বেঁচে থাক। আমার মরা কপালে আর একটা মৃত্যু দেখার শক্তি ছিল না। রমেশের বাড়ির উঠানে গ্রামের অনেক মানুষ জড়ো হয়েছে। তারা সবাই মাথা নিচু করে বসে আছে। রমেশ দাদা, আমি কাল অনেক কটু কথা বলেছি, কিন্তু আজ ভাবছি বুড়িমা সেদিন বিয়েটা ভেঙে না দিলে হয়তো আমার মেয়েটা ওই মাতাল পাত্রের হাতে পড়ে সারা জীবন নরক বাস করত। আজই খবর পেলাম ওই পাত্র নাকি আগেও 3টে বিয়ে করেছে। বুড়িমা আসলে আমার মেয়ের জীবন বাঁচিয়েছিলেন। আমার ছেলের ভিসার কথাও ঠিক বলেছিল। বুড়িমা বলেছিলেন ধনু বিদেশ যেতে পারবে না। তা ঠিকই হলো। ধনু নিজেই এসে বলল ওর কাগজপত্র সব জাল ছিল, দালালেরা টাকা মেরে দিয়েছে। বুড়িমা আগে থেকে রটিয়েছিলেন বলেই আজ আমি বড় লোকসানের হাত থেকে বেঁচে গেলাম। আর আমার কথা কি বলবো, ওই শীতে মাটি খুঁড়ে সিন্দুক না পেলেও সকালে উঠে দেখি সর্দি হয়েছে ঠিকই, কিন্তু মাটি খুঁড়তে গিয়ে জমিতে জমে থাকা জঞ্জাল পরিষ্কার হয়ে গেছে। এবার ওখানেই সবজি চাষ করে আমি ভালো লাভ করছি। বুড়িমা যেটাই বলেন তার পেছনে কোনো না কোনো রহস্য থাকে। রমেশ, মা বোধহয় এখনো আমাদের উপর রাগ করে আছেন। এসো, ভেতরে যাই। তারা ঘরে ঢোকে, দেখে বুড়ি মেঝেতে মাদুর পেতে শুয়ে আছে। তার চোখের জল শুকিয়ে গালটা নোনা হয়ে আছে। মা, ও মা, ঘুমালে নাকি? ঘুম আসে রে বাবা। আজকে যে বড় একটা ধকল গেল। তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো বলতো? না মা, ও কথা বলবেন না। বিধাতা সবসময় আমাদের জন্য একটা উপায় বার করে দেন। আজকে আপনার এই চিন্তাভাবনার জন্যে আমরা দীপ্তকে খুঁজে পেলাম। তারা সবাই আজ অনেক খুশি। তারা তাদের সুখী পরিবার নিয়ে আবার শান্তিতে বসবাস করতে লাগলো। কত ধরনের মানুষ যে পৃথিবীতে আছে! এ কি? এ তো দেখছি সত্যিই সোনার মাছ। যাত্রী তো ভুল কিছু বলেনি। এ তো জাদুর মাছ মনে হচ্ছে।
ভারী অদ্ভুত ব্যাপার তো। আলো, আমার আলো। না, এই সোনার মাছটাই যত নষ্টের গোড়া। এই সোনার মাছের ডিমের জন্য অপেক্ষা করতে গিয়ে আমি আমার আলোকে হারিয়েছি। মাছটাকে আমি মেরেই ফেলব। দরকার নেই আমার সোনার মাছের ডিম। আজকে এই পাকা আমটা আমারই হবে। আমরে আম, তুই কি ভেবেছিস আলো থাকতে তোকে পাখি খেয়ে যাবে? কখনোই না। আরে থাম থাম, আমি তোকে ভাঙবো না রে বুড়ো। ও মা, এ কি হলো? আ, আ, আ। উফ, আমি আমার ঘরে কিভাবে এলাম? আলো, মা, তোর কেমন লাগছে এখন? এখন একটু ভালো লাগছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপা, তুই ঠিক আছিস। উনি কে বাবা? উনি তোর নতুন মা, আর ও তোর বোন ছায়া। নতুন মা, বোন? তোকে অনেকক্ষণ না দেখে আমরা সবাই মিলে তোকে খুঁজতে বেরিয়েছিলাম। তোর নতুন মাই তোকে দেখতে পেয়ে তুলে এনেছে। কি এক গাছের পাতার রস দিয়ে রক্ত পড়া বন্ধ করেছে। হ্যাঁ মা, তুই গাছ থেকে পড়ে গেছিস। আমি তোকে দেখতে পেয়ে তাড়াতাড়ি তুলে এনেছি। ভয় পাস না মা, এখন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি খুব ব্যথা পেয়েছিলাম। মা মারা যাওয়ার পর কেউ আমাকে এভাবে আদর করেনি। আর এই যে তোর বোন ছায়া। ছায়া, এ হলো তোর বুবু আলো। বুবু, তুমি ঠিক আছো তো? রক্ত দেখে আমি যা ভয় পেয়ে গেছিলাম না। হ্যাঁ, রক্ত, অনেক রক্ত ঝরেছিল। ওসব কথা বাদ দাও ছায়া, ও ঠিক হয়ে যাবে। রানু ঠিক সময়ে এসে না তুললে। ভাগ্যিস আমি আম বাগানে খুঁজতে গিয়েছিলাম। হঠাৎ শব্দ শুনে ছুটে গিয়ে দেখি আলো পড়ে আছে। রক্ত দেখে তো আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। রানু না থাকলে আমার আলো আজকে। বাবা, তুমি কেঁদো না, আমি ঠিক আছি তো। হ্যাঁ, তুমি কাঁদছো কেন? আমি যখন আছি তখন আর কোনো চিন্তা নেই। এখন থেকে আমি আলোর সঙ্গে সব সময় থাকবো। ওকে আর কোনোদিন এমন করে পড়তে দেব না, কথা দিচ্ছি। ধন্যবাদ নতুন মা। আমার নিজেরও তো একটা মেয়ে আছে, কিন্তু আজ থেকে তোরা দুজনেই আমার দুটো চোখের মণি। সে কি, ছায়ার সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? তোর বুবুর সঙ্গে গল্প কর। বুবু তো এখন অসুস্থ। বুবু সুস্থ হোক, আমরা একসঙ্গে পুতুল খেলবো। কি বলো বুবু? আমিও তোর সঙ্গে খেলতে চাই। আমরা পুতুল বানিয়ে খেলবো, কি বলিস? হ্যাঁ বাবা, আমি খুব খুশি। হ্যাঁ, বুবুকে পেয়ে আমারও খুব ভালো লাগছে। দেখেছো রানু, আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা খুব ভালো, সবাইকে আপন করে নেয়। হ্যাঁ, তাই তো দেখছি। আমিও আলোর মতো একটা মেয়ে পেয়ে খুব খুশি। হ্যাঁ, এবার থেকে আমার ঘরে হাসি ফুটবে। মেয়েটার চোখে মায়ের জন্য তৃষ্ণা দেখতাম। মেয়েটা মা পেয়ে গেল। এই যা, তোমার সাথে কথা বলতে বলতে তো খাবারের ব্যবস্থাই করতে ভুলে গেছি। আলো, ছায়া, হাত মুখ ধুয়ে নে, খাবি। আর শোন, আজ রাতে আমি তোদের জন্য পিঠে বানাবো। আলো, তোর কোনটা বেশি পছন্দ, ঝাল পিঠে না মিষ্টি পিঠে? ঝাল পিঠে। গরম গরম ঝাল পিঠে চাটনি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। আর ছায়া, তুই কি খাবি? আমি মিষ্টি পিঠে খাবো, গুড় আর নারকেলের পুর দিয়ে। আমার ভীষণ প্রিয়। আমি একাই পুরো পাতিল সাবার করে দেব। বাবা, নতুন মাকে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ, ছায়াকেও। একটু চুপচাপ যদিও, কিন্তু মনে হয় ও খুব ভালো মেয়ে। যাক, তোর যে ওদেরকে ভালো লেগেছে সেটাই বড় ব্যাপার। আয় রে আমার সোনা আলো, দেখ তোর জন্য কি এনেছি।
আম দিয়ে মুড়ি মাখিয়ে খাবি? মা, আমাকে আরেকটা আম দাও না, আমি আরও চাই। আচ্ছা মা, তুই না হয় ছায়া মা, তুই আগে একটা আম খেয়ে শেষ করে নে, তারপর না হয় আর একটা নিস। না, আমার আরেকটা আম চাই, এক্ষুনি চাই। ছি মা, এভাবে জেদ করে না, একটা আম খেয়ে শেষ কর, এরপর। ছায়া, এদিকে আয়, তুই আমার আমটা নে। বাবার কথা শোন, এটা খাওয়া হলে আর একটা নিস না হয়। আমি নিজে তোর পাতে দিয়ে আসবো, কেমন? লক্ষ্মী মা আমার, মায়ের কথা শোন। আচ্ছা মা, ঠিক আছে। হ্যাঁ গো, মেয়েটা আবার রাগ করলো না তো? না না, আমার মেয়ে অবুঝ নয় গো। আমার আলো আর ছায়া দুজনেই ভীষণ বুদ্ধিমতী। আমি দুজনকেই খুব ভালোবাসি। সত্যি বলছো মা? তুমি আমাকে সত্যি ভালোবাসবে তো মা? বাবা বলেছে তুমি খুব ভালো। শুধু বাবাই বলে, তুই বলিস না? নাকি এখনো আমাকে মেনে নিতে ভয় পাচ্ছিস? না মা, আমি নিজেও তোমাদের ভালোবেসে ফেলেছি। ছায়াকে তুই নিজের বোনের মতো আগলে রাখিস মা, ওকে কখনো কষ্ট দিস না। কি বলছো মা? ছায়া তো আমার বোনই, আমি ওকে কত আদর করি, কত ভালোবাসি। কি রে বোন, তোর তো কোনো খোঁজ খবরই নেই, একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেলি। আরে ভাইজান যে, এসো এসো বসো। ভাগ্নিকে দেখছি না যে, কোথায় গেল? ছায়া, ও ছায়া। ভাগ্নি না, বলো ভাগ্নিদের। ছায়া আলোর সাথে খেলছে। ও হ্যাঁ হ্যাঁ, আমার তো ভাগ্নি এখন দুটো, ডাক ওদেরকে, কথাবার্তা বলি। মা ডেকেছো? তোদের মামা এসেছে, তোদের দেখতে চাইছিল। ভাইজান, এই যে আমার মেয়ে আলো। বাহ, আমার এখন দুটো ভাগ্নি। বাহ, তোর মেয়ে আলো তো ভারী মিষ্টি। মামা, তোমার কথাবার্তা শেষ হলে আমরা যাই। খেলছিলাম, তোমার জন্য খেলা ছেড়ে চলে এসেছি। আরে দাঁড়া না, এমন করছিস কেন? তা ভাগ্নিরা যাবে নাকি মামার বাড়ি? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। আলো, মামার বাড়িতে বেড়াতে যাবি? দেখবি খুব ভালো লাগবে। যেতে তো খুব ইচ্ছে করছে মা, কিন্তু আবার কিন্তু কিসের? বাবাকে ভয় পাচ্ছিস? তোর বাবাকে আমি রাজি করাবো। তুই আর ছায়া তোদের কাপড় গুছিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, তোরা জলদি সবকিছু গুছিয়ে নে, তোদের মামি খুব খুশি হবে। হ্যাঁ, আমরা অনেক মজা করব। আরে দাঁড়াও দাঁড়াও, মাঝি ভাই, নৌকা থামাও। কি হয়েছে সাহেব? এই মাঝ নদী তো নৌকা থামানো যাবে না। আরে, আমি সোনার মাছ দেখেছি। সোনার মাছ? হ্যাঁ, এই তো এদিক দিয়েই গেল। দাঁড়াও দাঁড়াও, আপনি মনে হয় ভুল দেখেছেন। সোনার মাছ তো অসম্ভব ব্যাপার, এই নদীতে সোনার মাছ আসবে কোত্থেকে? তুমি মনে হয় ঠিকই বলেছ, আমি হয়তো ভুল দেখেছি। কি অদ্ভুত লোক, এই নদীতে নাকি সোনার মাছ দেখেছে। কত ধরনের মানুষ যে পৃথিবীতে আছে। এ কি? এ তো দেখছি সত্যিই সোনার মাছ। যাত্রী তো ভুল কিছু বলেনি, এ তো জাদুর মাছ মনে হচ্ছে। ভারী অদ্ভুত ব্যাপার তো। রানু, রানু, দেখে যাও কি পেয়েছি। কি হলো? এ তো চেঁচাচ্ছ কেন? উমা, কি সুন্দর! এ যে দেখছি সোনার মাছ। নিজেই ধরে দেখো। আরে তাই তো, আসলেই তো এটা সোনার মাছ। এটা বাজারে বিক্রি করে দিই, কি বলো? তুমি কি পাগল হয়েছো? কেন? বুঝতে পারছো না? এর ডিম নিশ্চয়ই সোনার। আমরা এটাকে যত্ন করব, পালবো, আমরা ধনী হয়ে যাব। এর খুব যত্ন করতে হবে। হ্যাঁ, একে আমাদের পুকুরে রাখি। সোনার মাছের ডিম নিশ্চয়ই সোনার হবে। আমাদের সব দুঃখ ঘুচে যাবে। ইস, এখন যদি আমার মেয়েরা থাকতো তাহলে কতই না খুশি হতো। আমি এক কাজ করি, আমি গিয়ে ওদেরকে মামা বাড়ি থেকে নিয়ে আসি।
আরে থামো থামো, মেয়েরা একটা মাছ দেখে খুশি হবে নাকি অনেক মাছ দেখে খুশি হবে বলো তো? অবশ্যই অনেক সোনার মাছ দেখে খুশি হবে। ঠিক বলেছ, এই মাছটা মনে হয় জাদুর মাছ। ডিম থেকে মাছ হতে বেশি সময় লাগবে না। মাছটা আগে ডিম তো পারুক, কটা দিনেরই তো ব্যাপার। তা কিন্তু ঠিক বলেছ। কি হলো, খাওয়া দাওয়া সব ছেড়ে এখানে বসে আছো? চলো খাবে, চলো। আর খাওয়া? কতদিন হয়ে গেল মাছটা এখনো সোনার ডিম দিল না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তুমি এত চিন্তা করো না তো, সময় হলে ঠিক ডিম দেবে। আর দেবে, ঘোড়ার ডিম দেবে। আমি মাছটাকে আর রাখবো না, বাজারে নিয়ে বিক্রি করে দেব। অন্তত কিছু টাকা তো আসবে। আরে আরো কটা দিন অপেক্ষা করো না। না, আমি আর অপেক্ষা করব না। এই ডিমের চক্করে কতদিন আমি আমার মেয়েটাকে দেখি না। ভেবেছি ডিম থেকে সোনার মাছ পুরো পুকুরে ছড়িয়ে পড়বে, ঝলমল ঝলমল করবে, দেখতে কত সুন্দর লাগবে। না, আমার ইচ্ছাটাই মাটি হয়ে গেল। আমি আজই গিয়ে মেয়েদের নিয়ে আসব। এ কি ভাইজান, তুমি কাঁদছো কেন? কি হলো হারুন, তুমি এভাবে কাঁদছো কেন? ছায়া, আলো কোথায়? তোর মামা এভাবে কাঁদছে কেন? বাবা, বুবু, কি হয়েছে আলোর? বুবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। কি বললি? হ্যাঁ দুলা ভাই, আলো হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কি বলছো তুমি এসব? কিভাবে? জানি না, হঠাৎ করেই একদিন দেখি বুবু নেই। আমরা আশেপাশে অনেক খুঁজেছি, বুবুকে কোথাও পাচ্ছি না। সে কি, আমাদের জানাসনি কেন? ভেবেছিলাম বুবুকে খুঁজে পাবো, কিন্তু এতদিনেও তো বুবুকে পেলাম না। দুলা ভাই, মন শক্ত করুন। আলো হারিয়ে গেছে, ওকে আর খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই। হারুন, তুমি বাজে কথা একদম বলবে না। আলোকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। মন শক্ত করুন দুলা ভাই, আলোকে পাওয়া গেলে এ কদিনের মধ্যেই পাওয়া যেত। আলো আর ফিরে আসবে না। আলো, আমার আলো। না, এই সোনার মাছটাই যত নষ্টের গোড়া। এই সোনার মাছের ডিমের জন্য অপেক্ষা করতে গিয়ে আমি আমার আলোকে হারিয়েছি। মাছটাকে আমি মেরেই ফেলব। দরকার নেই আমার সোনার মাছের ডিম। আরে আরে, এ কি করছো? এই মাছটা অশুভ, অপয়া। এর ডিম অপয়া। এ আসার পরেই আমি আমার আলোকে হারিয়েছি। সরে যাও, আমি মাছটাকে শেষ করে দেব। আলো, তুই বাবা, তুই এই সোনার মাছ হয়েছিলি কি করে? আলো, আলো ফিরে এসেছে। আমি আগেই জানতাম এটা জাদুর মাছ। আয় মা, আমার কাছে আয়। খবরদার, তুমি আমার কাছে আসবে না। কেন মা, আমি কি করেছি? কি করেছো তুমি জানো না? কি হয়েছে মা? তুই রানুর উপর রাগ করেছিস কেন? কেন রাগ করছি জানতে চাইছো তো বাবা? তাহলে শোনো। আমার খুব ভয় করছে। মামা আর ছায়া এখনো আসছে না কেন? তুমি ভয় পাচ্ছ খুকি? চিন্তা করো না, কিছুক্ষণ পর তোমার সব ভয় দূর হয়ে যাবে। মামা কখন আসবে? আমাকে এখানে বসতে বলে যে চলে গেল, বলল ছায়াকে নিয়ে আসবে। কেউ আসবে না খুকি, তুমি শান্ত হয়ে বসো। একটু পর তুমি একটা তেলাপিয়া মাছ হয়ে পুকুরে সাঁতার কাটবে। কি বলছেন আপনি এসব? যা বলছি সত্যি বলছি। তোমাকে মাছ বানানোর জন্য আমাকে অনেক টাকা দেওয়া হয়েছে। আপনি হাসছেন কেন? তোমার মা রানুই তো তোমার মামাকে বলেছে তোমাকে গুম করে ফেলার ব্যবস্থা করতে, যেন কেউ কোনোদিন তোমাকে খুঁজে না পায়। না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো বা না করো, এটাই সত্যি। বাবা, বাবা আমাকে বাঁচাও।
কেউ তোমাকে বাঁচাতে আসবে না খুকি। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো। কি এসব কি হচ্ছে? মন্ত্রে কোনো ঝামেলা হয়েছে নিশ্চয়ই। ওরে বাবা, বাঁচাও! হে সৃষ্টিকর্তা, এ আমাকে তুমি কোন পরীক্ষায় ফেললে? আমি দেখছি একটা সোনার মাছ হয়ে গেছি। আমাকে আমার বাবার কাছে ফিরিয়ে দাও। আমি আমার বাবার কাছে ফিরে যেতে চাই। সৃষ্টিকর্তা আমার প্রার্থনা শুনেছেন। তিনিই আমাকে আবার আমার বাবার কাছে ফিরিয়ে দিয়েছেন। তার অশেষ কৃপা। তান্ত্রিকের জাদুর মধ্যে দোষ তৈরি হয়েছিল বলেই আমি মাটিতে পড়ে সোনার মাছ থেকে মানুষ হয়েছি। সোনার মাছের ডিমের জন্য লোভ করেছি বলেই এত অঘটন। এই ডিমের জন্য সময় নষ্ট না করে তোকে আমার গিয়ে নিয়ে আসা উচিত ছিল। আমি তোকে আর কোথাও যেতে দেব না মা। আমার ভুল হয়ে গিয়েছিল। তোকে হারুনের বাড়ি পাঠানোই উচিত হয়নি। মা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। নিজের মায়ের জায়গা স্থান দিয়েছিলাম। তুমি কেন এই কাজ করলে মা? কেন করেছি? কারণ তুই থাকলে এইখানে আমার মেয়ে কোনো আদর পাবে না, সেটার অধিকার থেকে বঞ্চিত হবে। একটা আম না হয় আমার মেয়েটা বেশিই খেতে চেয়েছিল, সেটা যখন তাকে খেতে দেওয়া হয়নি তখনই আমি বুঝতে পেরেছি এই বাড়িতে আমার মেয়ের জায়গাটা কি। কিন্তু আমি সবসময়ই আলো ছায়াকে এক চোখে দেখিনি। তুমি আমার মেয়ের সাথে এমন শত্রুতা কি করে করতে পারলে? ওটা শত্রুতা না, আমি শুধু আমার মেয়ের ভালো চেয়েছি। বেরিয়ে যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও বলছি। আমি তোমাদের নামে পঞ্চায়েতকে জানাবো। বেশ, আমি চলে যাচ্ছি, তবে মনে করো না আমি তোমাকে ছেড়ে দেব। আমিও তোমাকে দেখে নেব। কাঁদিস নে মা, আমি থাকতে কেউ আর তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল, ঘরে চল।